আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতির এই খেলাটা, এই যে সাবেক সেনা প্রধানদের গ্রেপ্তার, এটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারি। বিশেষ করে তারেক রহমান যখন একটা ধারণা দিয়েছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুমির কাছে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু এই দুটো গ্রেপ্তারের পরে এই আলোচনাটা এখন নতুনভাবে আসছে। কি অপরাধ ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেটি নিয়ে আমি আপনাদের সাথে আগেই কথা বলেছি। এখন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের কি অপরাধ? তিনি এই 111 সরকারের সময়ে তিনিও একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন এবং তিনি 2008-এর শেষ দিকে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটা অংশ তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জলসিঁড়ি প্রকল্প আর্মি অফিসারদের জন্য একটা খুব দৃষ্টিনন্দন একটা হাউজিং প্লট করা হয়েছে, বিশাল প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল। গত বছরের মে মাসে তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, তার বাসা থেকে না। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে যেমন বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে করা হয়েছে বাসার বাইরে অন্য জায়গা থেকে। এখন যেটা শুরুতেই বললাম যে এর পরে কি তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, আমি যখন ইকবাল করিম ভূঁইয়া নামটি বললাম আপনি তখন হয়তো ভাবছেন যে তা কি করে হয়। এই লোকটাকে জুলাই আগস্টে লাল বিপ্লবী হিসেবে দেখা গেছে। তিনি রাওয়ায় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন, তিনি রাজপথে নেমেছেন, তিনি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার জুলাই আগস্টের ভূমিকা 2024 সালের, তার সাথে তার অতীতে বিশেষ করে সেনা প্রধান হিসেবে কিংবা তারও আগে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু মেলাতে পারবেন না। এই ইকবাল করিম ভূঁইয়া সেই নাটের গুরু যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসভবন থেকে বের করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিল। জেনারেল জিয়াউর রহমান যে বাড়িটাতে ক্যান্টনমেন্টে থাকতেন, এটা ছিল একটা এ গ্রেডের প্রপার্টি। সেনা আইন অনুযায়ী কোনো এ গ্রেডের প্রপার্টি কাউকে দান করা যায় না। কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে জেনারেল এরশাদ এটি দান করেছিলেন জেনারেল জিয়ার স্ত্রী এবং পরিবারে। তাহলে এই ইকবাল করিম ভূঁইয়া সেটা পয়েন্ট আউট করে বলেছেন যেহেতু এ গ্রেডের প্রপার্টি হ্যান্ড ওভার করা যায় না, কাউকে দেওয়া যায় না, সো ইট ওয়াজ ইললিগাল। সো কাগজে কলমে তাকে দেখে তাদের উচ্ছেদ করা হয়েছে, পরবর্তীতে বাড়িটা ভাঙা হয়েছে। কি করা যেত যেটা করা হয়নি আমি আলাপ করে জেনেছি যে প্রথমে এই এ গ্রেডের প্রপার্টিটাকে ডিগ্রেড করে ডাউনগ্রেড করে এটাকে বি গ্রেডের প্রপার্টি করা যেত এবং বি গ্রেডের প্রপার্টি করে তখন এইটা বেগম জিয়াকে দেওয়া যেত। কিন্তু যেহেতু দেওয়া হয়নি, যেহেতু দেওয়ার সময় একটা আইনের ব্যত্যয় ঘটেছিল, সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তখন সেটি পয়েন্ট আউট করেন এবং পরবর্তীতে বেগম জিয়ার উচ্ছেদ, বাড়ি ভাঙা সব কিছুতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এবং বেগম জিয়ার এই বাড়ি যখন ভাঙা হয়, তার যখন উচ্ছেদ হয়, এই সব কিছু ভিডিও করেছিলেন একজন সেই সময় মেজর পদের সামরিক কর্মকর্তা। তাকে আপনারা চেনেন, ইউটিউবে নিউ ইয়র্ক থেকে খুব বড় বড় কথা বলে, আমাদের এক ছোট ভাই। সে নিজে এই বাড়ি ভাঙার এই কাজগুলোতে ভিডিওর দায়িত্ব পালন করেছিল। তো এই ইকবাল করিম ভূঁইয়া আওয়ামী লীগ আমলে এত বেশি বেনিফিট নিয়েছেন এবং অনেকে বলে এই যে জিয়াউর রহমানের বাড়ি ভাঙা, তাদের উচ্ছেদ করা, এর প্রধান পুরস্কার হিসেবে তিনি সেনা প্রধানের পদও পেয়েছিলেন। তিনি কিন্তু একটা 2 বছরের লং কোর্স করা আর্মি অফিসার না, তিনি 9 মাসের একটা শর্ট কোর্স করা লোক, যিনি সেনা প্রধান হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 250 মেগাওয়াটের একটা বিদ্যুৎ
প্ল্যান্ট নিয়েছিলেন, যেটা মালয়েশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছিলেন এবং পরবর্তীতে নিজের অংশটা বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার থেকে আর্ন করেছেন। তার ডিওইচএস এ একটা বাড়ি, সম্ভবত মহাকালীতে তার একটা বাড়ি, জায়গায় বাড়ি করেছেন। সেই বাড়ি করতে গিয়ে যদি প্ল্যান মানেননি, যে নিয়ম কানুন সবকিছুর ব্যত্যয় করেছে ব্যক্তিগত ক্ষমতা দেখি। তিনি 2009 সালের ডিসেম্বরে জলসিঁড়ি আবাসিক প্রকল্প, যেটার কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান নির্বাচিত হন এবং 2010 সালের 23শে অক্টোবর এই জলসিঁড়ি প্রজেক্টে অনেকের কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়েছে, নামমাত্র টাকায় নেওয়া হয়েছে। তো গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তারা এটার প্রতিবাদ জানিয়েছিল, তারা এই জমি জলসিঁড়ি প্রজেক্টে দিতে চায়নি। তখন সেনা ক্যাম্প থেকে গুলি করা হয়েছিল এবং সেখানে প্রচুর লোক হতাহত হয়েছিল। কিন্তু সেখানে এই তখন ডিজিএফআই দিয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা দিয়ে এই হত্যা মামলা করতে দেওয়া হয়নি। গ্রামবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং শক্তি দেখিয়ে তাদের আইনি যে অধিকার সেটিও তাদের রক্ষা করা যায়নি। তো এই হলো ইকবাল করিম ভূঁইয়া, শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি। পরবর্তীতে তিনি ভোল বদলেছেন এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি অনেক কাহিনী করেছেন। একজন সাবেক সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি আইসিটিতে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছেন। তো এখন তার সেই আমলনামা ধরে টান পড়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে ভয়ে আছেন, যিনি আশঙ্কা করছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। শুধু যে সেনা কর্মকর্তারাই গ্রেপ্তার হবে তা না, 111-এর সাথে জড়িত অনেক সুশীলও কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। সেই সময় যেসব সুশীল এই 111 সরকারের পালে হাওয়া দিয়েছি, তাদের দিকেও গোয়েন্দারা নজর রাখছে এবং কয়েকজন দেখলাম বেশ ভীত সন্ত্রস্ত এবং তারা বলছে যে আমরা কি অন্যায় কিছু করেছিলাম কিনা, তারা ভুলে গেছে। তাদের মধ্যে একজন, তিনি বিশেষ আতঙ্কে আছেন এবং তিনি, তাকে আমি নাম না বললেও আপনারা চিনবেন, তিনি জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে। এরকম একটা কাল্পনিক হিসাব দিয়েছিল, যেটা এই 15 বছর হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। তো ন্যাচারালি তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ফিগারটা পেলেন কোথায়। তো বলেন যে আমি কি করব, আমাকে তো এজেন্সি থেকে সাপ্লাই করেছে। তো এজেন্সি থেকে সাপ্লাই করছে আপনি বলছেন কেন? আপনি মিথ্যে কথা বলে একটা সরকারের উপরে একটা কালিমা লাগিয়ে দিলেন এবং আজকে আপনি ভয় পাচ্ছেন। আপনি 111-এও একই কাজ করেছেন, ইউনূসের এই 18 মাসেও আপনি একই কাজ করেছেন, সেই দালালি, ক্ষমতার পদলেহন করেছেন। তো আজকে যখন টান পড়েছে আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, দেখা যাক গ্রেপ্তার হন কিনা। তবে তারেক রহমান যে 111-এর সেই হিসাব ভোলেননি, তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে জামাতের কাছ থেকেও সরকারের উপর একটা প্রেশার আছে। সুতরাং সেটিও তারেক রহমানের এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করছে। এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক আগামীতে কাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখনো প্রতিকূল পরিবেশেই স্বাধীনতা উদযাপিত হয়। ইউনূসের আমলে তো আপনারা দেখেছেন, এবার অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা বিষয় যে আজকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যাননি, অর্থাৎ তিনি ইতিমধ্যেই একটা প্রিপারেশন হয়তো নিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন। বলা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক, টেক্সাস ও ইংল্যান্ডের লন্ডন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছুড়েছে ইরান। টেক্সাসে ইতিমধ্যে পৌঁছে গেছে সেই ক্ষেপণাস্ত্র, আর নিউ ইয়র্ক এবং লন্ডন এই দুটো শহর বিশেষ করে ভয়ে আশঙ্কায় সময় কাটাচ্ছে কবে
ক্ষেপণাস্ত্রের আঘাত পড়তে পারে তার জন্যে। তাই সাজো সাজো রব পড়ে গেছে আমেরিকায় ও ইংল্যান্ডে এবং তার সঙ্গে সারা পশ্চিমী দুনিয়ায়। এই খবরের সত্যতা বা সম্ভাব্যতা দেখতে গেলে আমাদের প্রথমে দূরত্বের ব্যাপারটা দেখতে হবে। ইরান থেকে লন্ডনের দূরত্ব আকাশপথে ৪,৪০০ কিলোমিটার, যা ইরানের বর্তমান দীর্ঘ পাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, যেমন খরমসাহর খরমসাহর 4, যার পাল্লা ২৫০০ কিলোমিটার পর্যন্ত। তাহলে লন্ডন কিন্তু সেই সীমার বাইরে। আর নিউ ইয়র্ক বা টেক্সাস তো প্রায় ১০,০০০ কিলোমিটারের বেশি দূরে। ইরানের কি এত দূরপাল্লার মিসাইল আছে? আগে যা জানা ছিল সারা পৃথিবীর কাছে, সেটা হলো ইরানি মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ ২৫০০ কিলোমিটার। সেই হিসেবে লন্ডন তো ধরা ছোঁয়ার বাইরে। তাহলে কেন লন্ডনে ক্ষেপণাস্ত্র পৌঁছবার কথা কিংবা নিউ ইয়র্ক টেক্সাসে ক্ষেপণাস্ত্র যাওয়ার কথা কেন আসছে? বিশেষত এ কথাও খবরে আসছে যে টেক্সাসে ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে। তাহলে সেটা কিভাবে এইগুলো হয়? দেখুন, এই ২,০০০-২৫০০ কিলোমিটার এটা সারা বিশ্বের জানা ছিল এর আগে যে ইরানি মিসাইলের ক্ষমতা এত দূর। কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত প্রধান মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ২টি মিসাইল ছুড়েছে ইরান মাত্র দিন ৫ আগে। যদিও শেষ মুহূর্তে মিসাইল দুটো ধ্বংস করে ফেলেছে মার্কিন ইন্টারসেপ্টর, কিন্তু সেই ঘটনায় দুনিয়া এই বার্তা পেয়ে গেল যে তেহরান থেকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপ, যার আকাশপথের দূরত্ব প্রায় ৪,৫০০ কিলোমিটার, সেই পথ অতিক্রম করেছে ইরানি মিসাইল অতিক্রম করেছে। তাহলে সেটা যদি করতে পারে তো লন্ডন তো আছেই তার সীমার মধ্যে। আর যদি ইরানি মিসাইল যদি সেটা গিয়েছে তো বটেই, তাহলে সেটা কি আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেটা কি আছে ইরানের হাতে? এটা কিন্তু সারা বিশ্ব এর আগে জানতো না, কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে সেটা আছে ইরানের কাছে। ইরানের বর্তমানে পরিচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যেমন খরমসাহর 4 বা সেজিল, এদের পাল্লা আগেই বলেছে ২৫০০ কিলোমিটারের মতো। অর্থাৎ দিয়েগো গার্সিয়ায় সরাসরি আঘাত আনতে হলে ইরানকে আরো উন্নত এবং অন্তত ৪,৫০০ কিলোমিটার পাল্লার মধ্যম বা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হবে। সেটা আইসিবিএম হতে পারে, আইআরবিএমও হতে পারে। শুধু তাই নয়, তেহরান থেকে দিয়েগো গার্সিয়া যেতে হলে মিসাইলটিকে ওমান সাগর এবং আরব সাগরের ওপর দিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ আকাশপথে মার্কিন এবং মিত্র দেশগুলির শক্তিশালী ঘাঁটি আছে, তাদের শক্তিশালী অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, যেমন এজিস বা থার্ড, সেগুলো সক্রিয় আছে। সেগুলো পেরিয়ে ইরানি মিসাইল অতটা পথ পাড়ি দিল কোন গোপন সূত্রে বা কোন গোপন টেকনিকের উপরে নির্ভর করে, সেইটা বিশ্বের চোখে কিন্তু একটা ঘুম কেড়ে নিয়েছে। কেন দিয়েগো গার্সিয়া গুরুত্বপূর্ণ? তার কারণ এটি ভারত মহাসাগরে আমেরিকার অন্যতম প্রধান সামরিক এবং লজিস্টিক হাব। এখান থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনী তাদের বড় ধরনের অপারেশন পরিচালনা করে। ফলে ইরানের জন্য এটি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং ইরান সেই লক্ষ্যবস্তুতে আঘাত করবার জন্য মিসাইল নিক্ষেপ করেছে। এত দূরে হামলা চালাতে দরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের অস্ত্রাগারে আছে বলে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করেনি। কিন্তু নিশ্চিত না করলেও সেটা যে আছে সেটা তো দেখা গেল, আর পশ্চিমী দুনিয়াতে ভয় ছড়িয়েছে। ইরান মূলত হামলা এতদিন চালিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের ওপর। টেক্সাস বা লন্ডনের ঘটনাটা কি?
কারণ আমরা দেখলাম আইসিবিএম যদি ইরানের হাতে থাকে তাহলে সেটা টেক্সাসেও পৌঁছতে পারে। গত 1 মার্চ টেক্সাসের অস্টিনে এবং সম্প্রতি লন্ডনে কিছু নাশকতামূলক হামলা বা গোলমালের খবর পাওয়া গেছে, বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে লোন উলফ অ্যাটাক। কিন্তু সেগুলো কোনোভাবেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর হামলা, সেটা কিন্তু এখনো আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বলেননি। পশ্চিমী দুনিয়া যুদ্ধ নিয়ে আশঙ্কায় থাকলেও তারা ক্ষেপণাস্ত্রের তলায় কাঁপছে তার ভয়ে, এমনটা বলা বোধহয় একটু বেশি বলা হয়ে যাবে, অন্তত এই মুহূর্তে। তাহলে কেন এই কথাগুলো উঠছে বা উঠেছে? বিশ্বস্ত সংবাদ সূত্র অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্র নিউ ইয়র্ক, টেক্সাস বা লন্ডনে আঘাত করেছে, কোনো নিশ্চিত রিপোর্ট নেই। নিউ ইয়র্কে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, তাহলে নিউ ইয়র্কের নাম কেন উঠে এলো? তার কারণ হলো সম্ভাব্য ঝুঁকির কারণে। কার কাছ থেকে ঝুঁকি? ইরানের কাছ থেকে। সেই ঝুঁকির কারণে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অতিরিক্ত টহল নিরাপত্তা জোরদার করেছে। তারা তাদের এরিয়াল অর্থাৎ আকাশ পথেও তারা তাদের পরিস্থিতিগুলোকে ওপরে অত্যন্ত বেশি নজর দিয়েছে। এসব খবর কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার নয়, মেন স্ট্রিম মিডিয়ার। এইসব মেন স্ট্রিম মিডিয়ার একই প্রতিবেদনে বলা হয়েছে শহরের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য ছিল না বটে, তাহলেও প্রশ্ন উঠছে এতটা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ কেন? আর টেক্সাসের ক্ষেত্রে তো একটা বড় জিনিস তো ঘটেছে। সরি, একটা বড় জিনিস যে ঘটেছে সে তো দেখাই যাচ্ছে। তাদের ওখানে ইরান টেক্সাসে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলেনি, কিন্তু তৈল শোধনাগারে টেক্সাসে বিশাল বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণটা কিন্তু ছোটখাটো অগ্নিকাণ্ড নয়। সেখান থেকে যেভাবে ধোঁয়া বেরিয়েছে, যেভাবে বিস্ফোরণ ছড়িয়েছে, তার শব্দ শোনা গেছে, তার যে অভিঘাত দেখা গেছে, সেটা পরিমাণে বিশাল। বিস্ফোরণে বিশাল আগুন দেখা গেছে, তার ভিডিও, প্রচুর ভিডিও মানুষ দেখেছে। আমেরিকার সরকারও অস্বীকার করেনি যে টেক্সাসে বড় কিছু একটা ঘটে গেছে। কিন্তু কি ঘটেছে সেটা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে কি না এমনটা বলেনি সরকার। আবার সরকার সেটা যেমন বলেনি, তেমনি এটাও বলেনি কেন এই বিস্ফোরণ ঘটলো। পুরো ব্যাপারগুলো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে সরকার, আর এই জন্যেই মানুষ ভয় পাচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। লন্ডনের ব্যাপারে বিবিসি জানিয়েছে ইরান যুক্তরাজ্যে আঘাত আনতে সক্ষম। এটা কিন্তু এমন স্পেসিফিক অ্যাসেসমেন্ট নেই, কিন্তু কিছু দাবি ছিল যে ইরানের হাতে এই পাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। লন্ডনে আঘাতের রিপোর্ট আসেনি, যেসব গোলমালগুলো হয়েছে ছোটখাটো বিস্ফোরণ কিছু হয়েছে, কিন্তু সেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে এমনটা কেউ বলেনি, সরকারও বলেনি, এমনকি অন্য কোনো সূত্রও বলেনি। তবে অপ্রমাণিত হলেও পর্দার আড়ালে কিছু ভয়ঙ্কর ঘটনা যে ঘটছে এবং আরো বড় কিছু ঘটার অপেক্ষায় যে আছে বিশ্ব, সেটা অস্বীকার করা যাবে না। তার একটা বড় কারণ, ইরানের সঙ্গে সমঝোতা করে যে কোনোভাবে যুদ্ধবিরতি ঘটাতে এত ব্যস্ত হয়ে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, যেই প্রশ্নগুলো উঠে আসছে যে কেন এত ব্যস্ততা। দুদিন আগে যিনি বলেছেন যে ইরানকে তিনি ধ্বংস করে ফেলে দেবেন, ইরানে আঘাত করার মতো জায়গা নেই, তিনি যে কোনো দিন যুদ্ধবিরতি ঘোষণা করে দেবেন, সেই তিনি কেন এখন ইরানের সঙ্গে আলোচনায় বসতে এত ব্যস্ত হয়ে পড়েছেন? আর ইরান কেন বলছে না যে তারাও বসতে চায়? ইরান অস্বীকার করছে বসতে। গতকালের এপিসোডে আমি বলেছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন যুদ্ধ থামানোর ব্যাপারে ভারতের মধ্যস্থতা করার জন্যে। এবং খবর এটাও
যে ভারত ইতিমধ্যে কূটনৈতিক পদক্ষেপ শুরু করে দিয়েছে, ইরানের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়া ইত্যাদির কাছ থেকে এই প্রসঙ্গেই উঠে এসেছে মোদির কাছে রাশিয়া থেকে আসা জরুরি বার্তা। এই জন্যেই এত গুরুত্বপূর্ণ। মোদি কি সত্যিই রাশিয়া থেকে ডাক পেয়েছেন? কি এমন কথা তাদের মধ্যে হবে যে কথাগুলো টেলিফোনে বলা যায় না, মুখোমুখি বলতে হয়? টেলিফোনে বলা যায় না গোপনীয়তার জন্যে, কারণ গোপন টেলিফোনের কথা সেগুলো আড়ি পাতার সমস্ত অস্ত্র এখন পৃথিবীর কাছে আছে। এখন সমস্ত অস্ত্র পৃথিবীর কাছে আছে, টেলিফোনে কোনো কথা এখন আর গোপন রাখা যায় না। সুতরাং মুখোমুখি কিছু কথা বলতেই হয়। আর পুতিন কয়েক মাস আগেই, 2-3 মাস আগেই এসেছিলেন ভারত সফরে, এখন তিনি আসবেন না, তিনি ডাক দিয়েছেন নরেন্দ্র মোদীকে সেখানে যাওয়ার জন্য। এখানেই জল্পনা তৈরি হচ্ছে বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত 23 মার্চ 2 দিন আগেই তিনি নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী মোদী খুব শিগগির রাশিয়া সফরে আসছেন। গুরুত্বপূর্ণ হলো এই খুব শিগগির শব্দটি নিয়ে। এটি একটি পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক সফরের অংশ হলে এ কথা এমনভাবে বলা হয় না। আর এই ধরনের কোনো কথা ঠিকও ছিল না যে মোদি শীঘ্রই রাশিয়া সফরে যাবেন। কিন্তু হঠাৎ করে এই ঘোষণা তাহলে কেন? এরকম কথা তো আগে শোনা যায়নি। বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনিও সম্প্রতি জানিয়েছেন যে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে রাশিয়ার সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। কথাটা খেয়াল করবেন, কৌশলগত স্বায়ত্তশাসন। কোন সময় কথাটা উঠছে? যখন মধ্যপ্রাচ্য জ্বলছে, যখন পশ্চিমী দুনিয়া ভয়ে কাঁপছে, সেই সময়। কেন যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে? প্রধানত বলা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, অপরিশোধিত তেল, কোডানকুলাম পারমাণবিক প্রকল্প এবং দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আলোচনা। তবে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, বরং সেটাই স্বাভাবিক। দেখা যাক আগামী দিনে কিন্তু বড় কিছু যে হতে পারে, হয় যুদ্ধ থেমে যেতে পারে, ভারত কূটনৈতিক তার যে বার্তা, কূটনৈতিক গতিবিধি সেগুলো জোরদার করে দিয়েছে ইতিমধ্যে। এমনও হতে পারে মোদি রাশিয়া যাচ্ছেন এই ব্যাপারে কথা বলবার জন্য। কারণ একটা খবর আপনাদের কাছে হয়তো আছে ইতিমধ্যে যে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনি, তিনি আঘাতপ্রাপ্ত হয়ে, আহত হয়ে তিনি মস্কোতে তিনি চিকিৎসায় আছেন রাশিয়াতে। এবং সেখানে গিয়ে এমনও হতে পারে যে পুতিনের সঙ্গে, মোস্তফা খামেনির সঙ্গে নরেন্দ্র মোদী সরাসরি সামনাসামনি কথা বলতে পারেন। তার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। সুতরাং যুদ্ধ যে হবেই এ কথা যেমন বলা যায় না। ইরানের হাতে ICBM আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, তার প্রমাণ মিলেছে দিয়েগো গার্সিয়াতে আঘাতের ফলে। সুতরাং আমেরিকা এখন, যে কথাটা আগে আমি অনেকবার বলেছি যে চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, ট্রাম্প সাহেবের এখন সেই অবস্থা। তার হুমকির ভাষা মুখ থেকে চলে গেছে। আর কাউকে নতুন করে হুমকি দিচ্ছেন না, ইরানকেও দিচ্ছেন না। কারণ সামনে তার জন্যে তার ভেতরে ভয় ঢুকে গেছে। এই ভয় সামরিক ভয় যত, তেমনই ভয় অর্থনৈতিক ভয়।